মায়ানের গাড়ি চোখের আড়াল হতেই একটা সাদা হাইস কার এসে প্রিয়তার সামনে থামে। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই দুজন কালো পোশাক পরা লোক বের হয়ে ওকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। চিৎকার করতে চাইলে একজন ওর মুখ চেপে ধরে, এই গাড়ি স্টার্ট দে। মুহূর্তে গাড়ি চলতে শুরু করলো। স্পিড বেশি থাকায় মায়ানের গাড়িটাকে পাশ করলো। প্রিয়তা মায়ানের গাড়িকে দেখলো কিছু দূর গিয়ে। লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়ির পেছন দিকে গিয়ে চিৎকার করে ডাকলো মায়ানকে, কিন্তু ওর চিৎকারের আওয়াজ মায়ান পর্যন্ত পৌঁছালো না। তার আগেই আরেকজন এসে ওর মুখে রুমাল চেপে ধরে। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রিয়তা অচেতন হয়ে ঢলে পড়ে। মায়ান চিটাগাং পৌঁছাতেই প্রিয়তাকে কল করলো, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। মায়ান বিরক্ত হলো। মফিজ দিব্যি বউয়ের সাথে খোশ গল্প করছে, এদিকে ওর বউ লাপাত্তা। আবার ভাবলো হয়তো বাবার সাথে গল্প করছে, ফোনের কাছে নেই, কিন্তু তাই বলে ফোন বন্ধ দেখাবে কেন? ভাই, হালার পুতেগো লগে কথা হইছে, আইব তো? আসতে তো হবেই, এখান থেকে অনেক কিছু জানার বাকি, কিন্তু আমার চিন্তা বউটাকে নিয়ে। কাজের মধ্যে হুট করে প্রিয়তার কথা জিজ্ঞেস করতে মফিজ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কেন ভাবি আবার কি করলো? ফোন ধরছে না, বন্ধ দেখায়। ও, বড় রিল্যাক্সে বলতেই মায়ান চোখ পাকিয়ে তাকালো। মফিজ ফিসলে হেসে চিন্তিত হয়ে বলে, বড় চিন্তার বিষয় ভাই, কিন্তু আপনি চিন্তা করবেন না। মেয়েরা বাপের বাড়ি গেলে ফোনের ওপর একটু উদাসীন থাকে। ও তো জানতো আমি পৌঁছে কল দেব, পাখি নিজেও তো কল দিতে পারত। এইটা ঠিক কথা কইছেন। একখান কাম করেন, ভাবি কল দিলে রাগ করে থাকবেন, তাহলে দেখবেন মান ভাঙাইব। তুই সত্যি বলছিস? সন্দিহান গলায় জিজ্ঞেস করলো মায়ান। মফিজ মাথা নেড়ে সায় দেয়। মায়ান ফোন টেবিলের ওপরে রেখে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলে, গিয়ে ফ্রেশ হয়ে নে, ডিনার করতে যেতে হবে। মফিজ সম্মতি জানিয়ে ওখান থেকে চলে যায়। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় প্রিয়তা অচেতন হয়ে পড়ে আছে। ওর ঠিক কতক্ষণ ধরে জ্ঞান নেই জানা নেই। নীলা আসতেই প্রিয়তাকে অচেতন দেখে ক্রূর হাসল। গার্ডকে হুকুম দিয়ে বলে, শালির মুখে পানি মেরে তোল। এখানে কি ঘুমানোর জন্য নিয়ে এসেছি? আদেশ পেতে এক বালতি পানি প্রিয়তার মাথায় ঢালা হলো। অমনি হুড়মুড়ি উঠে ও, কিন্তু হাত বাঁধা থাকায় উঠে দাঁড়াতে পারল না। একটু ধাতস্থ হতেই নিজেকে ভালো করে দেখে, চেয়ারের সাথে বাঁধা হয়েছে ও। মুহূর্তে কয়েক ঘন্টা আগের ঘটনা মনে পড়ে যায়। ওকে কেউ কিডন্যাপ করেছে ভাবতেই ভর্ত চোখে সামনে তাকায়। নীলে একটা পা টুলের ওপরে তুলে দিয়ে ঠোঁটে সিগারেট চেপে কোমর বেঁকিয়ে ঝুঁকে আছে। প্রিয়তা অবিশ্বাসের চোখে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করে, তুমি তুমি আমাকে ধরে এনেছ? প্রিয়তার কণ্ঠস্বর পেতেই নীলা সোজা হয়ে দাঁড়ায়। হেলে দুলে ওর দিকে এগিয়ে এসে প্রিয়তার হাতের ওপরে পা তুলে দেয়। শরীরের সব শক্তি দিয়ে পা প্রিয়তার হাতে পিষতে লাগলো। ব্যথায় প্রিয়তা ছটফট করে ওঠে। নীলা দয়া দেখালো না, বরং অন্য হাতটায় সিগারেটের পোড়া চেপে ধরল। প্রিয়তা মাগো বলে জোরে চিৎকার করে ওঠে। নীলা ধমক দিয়ে অশ্রাব্য ভাষায় দুটো গালি দিয়ে বলে, তোকে বলিনি মায়ানের জীবন থেকে চলে যেতে? যাসনি কেন? বল, যাসনি কেন? প্রিয়তা থেমে থেমে বলে, তুমি আমাকে ভুল বুঝিয়েছ। উনি তোমাকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন। ভালোবাসা মাই ফুট, আমার ওকে দরকার। আরে ছোটবেলা থেকে দেখে আসছি, এটা জেনে এসেছি মায়ান শুধুমাত্র আমার। আর তুই দুদিনের বৈরাগী আমার থেকে মায়ানকে কেড়ে নিলি। আমি কাউকে কেড়ে নিনি, উনি আমাকে ওনার জীবনে নিয়ে এসেছেন। আর এবার আমি তোকে ওর জীবন থেকে সরিয়ে দেব। উনি জানলে তোমাকে ছাড়বে না, মেরে ফেলবে। নীলা প্রিয়তার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, আগে নিজে বাস, আমার চিন্তা পরে করিস। ওই ওকে বেঁধে রাখ, কোনো খাবার পানি কিচ্ছু দিবি না, কালকে এটার ব্যবস্থা করব। সবাই প্রিয়তাকে ফেলে এক এক করে গোডাউন থেকে বেরিয়ে যায়। অন্ধকার ঘরে প্রিয়তা গলা ফাটিয়ে কেঁদে ওঠে। আহাজারি করে ডেকে বলে, মায়ান আপনি কোথায়? আমাকে এখান থেকে বের করুন। মায়ান খাবার খেতে বসেছিল, আচমকাই বিষম লেগে যায়। কাশতে কাশতে চোখ দিয়ে পানি বের হয়েছে। মফিজ দ্রুত ওকে পানি দেয়, পিঠে চাপড় দিয়ে কাশি থামানোর চেষ্টা করে। ভাই ঠিক আছেন? মায়ান পানি পান করে আচমকাই বলে ওঠে, পাখি বোধহয় ভালো নেই বুঝলি।
বারবার খাবার সময় ওর কথাই মনে পড়ছে। ফোন দে তো, কল করি। মফিজ রিনরিনে বলে, চার্জ নাই ভাই। মেজাজ বিগড়ে গেল মায়ানের। ওর ফোনেও চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। কখন খুলবে বলা মুশকিল। বুকের ভেতরে চাপা অশান্তি নিয়ে খাবার টেবিল থেকে উঠে গেল। মফিজও খেতে পারল না। এতটুকু তো বুঝেই গেছে প্রিয়তা মায়ানের আত্মার সাথে মিশে গেছে। একটা পিঁপড়া যেমন বাঁচার তাগিদে ভাসমান অবস্থায় একটা খড়কুটোকে আঁকড়ে ধরে, প্রিয়তা মায়ানের জন্য সেই খড়কুটো, যাকে আঁকড়ে মায়ান নতুন করে বাঁচতে চাইছে। সকালবেলা আরও এক বালতি পানির বর্ষণে প্রিয়তার ঘুম ভাঙল। সামনে ক্রূর হেসে নীলা দাঁড়িয়ে আছে। সারা রাত ভেজা কাপড়ে থাকায় প্রিয়তার জ্বর চলে এসেছে। না খাওয়ায় শরীর ভীষণ দুর্বল লাগছে। ও দুর্বল গলায় অনুনয় করে বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ। নীলা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ঠিক আছে ছেড়ে দেই, এই মাছকে জলে ছাড়ার ব্যবস্থা কর। ওর কথায় প্রিয়তা অবাক হলো, বুঝল না কিছুই। কিছু বলতে যাবে কি দুজন গার্ড এসে ওকে চেয়ার থেকে টেনে তোলে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তুই তো বললি তোকে ছেড়ে দিতে, সেটাই করছি। এই ছুঁড়ে ফেলেটাকে। প্রিয়তার সামনে তাকাতেই ভয় পেয়ে গেল। ও এই মুহূর্তে সুইমিং পুলের নিকটে দাঁড়িয়ে আছে। প্রিয়তা মোটেও সাঁতার জানে না, তবে কি ওরা ওকে পুলে ফেলে দিতে চলেছে? ওর ভাবনার সুতো ছিল খাবি খেয়ে কয়েক ঢোক পানি গিলে। গার্ডরা বেশ দূরেই ছুঁড়েছেন ওকে। পুলের গভীরতা বেশি হয় প্রিয়তা পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না। কিনারায় আসার জন্য হাত পা নেড়ে ছটফট করছে, আর একটু পরপর পানিতে ডুবে পানি গিলছে। ওকে এভাবে ছটফট করতে দেখে নীলার হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ভিডিও করতে লাগলো। প্রিয়তা প্রাণের ভয়ে হাতড়ে পা নেড়ে কোনো মতে কিনারে আসতেই নীলা ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। প্রিয়তা নিজেকে বড় অসহায় লাগছে। ধীরে ধীরে পানির তলে ডুবে যাচ্ছে ও। চোখের সামনে সবকিছু অন্ধকার ছেয়ে গেল। মৃদু কাঁপতে কাঁপতে চোখ দুটো বুজে আসতে মায়ানের হাস্যোজ্জ্বল মুখটা অক্ষিপটে ভেসে ওঠে। তখনই প্রিয়তা পানির নিচ থেকে গা ঝাড়া দিয়ে ওঠে। বাঁচার তাগিদ মায়ান। প্রিয়তা ছাড়া ও থাকবে কি করে? মায়ানের জন্য হলেও প্রিয়তার হার মানা চলবে না। ও ডুবো সাঁতার কেটে পাড়ে উঠে আসে। শরীর তখন একদমই চলছে না। নীলা ওকে দেখে চমকে উঠল। মরতে মরতে কিভাবে বেঁচে ফিরল এই মেয়ে। সারা রাত অশান্তি আর নির্ঘুম কেটেছে মায়ানের। প্রিয়তার চিন্তায় মাথার তারগুলো ছিঁড়ে গেছে যেন। সকাল থেকেই ছটফট করছে। মফিজ সবটাই লক্ষ্য করেছে, কিন্তু ভয়ে কিছুই বলতে পারেনি। এই মুহূর্তে কিছু বললে মায়ান সাপের মতো ফোঁস করে উঠবে। মায়ান মফিজকে দেখে রাগে গজরাতে গজরাতে বলল, কত বড় বেয়াদব বউ দেখেছিস আমার? কোথায় জামাই ঠিক মতো পৌঁছালো কিনা বারে বারে ফোন করে জিজ্ঞেস করবে। কোথায় আছি কি করছি তা না, বাপের বাড়ি গিয়ে দিব্যি বসে আছে, একবার শুধু হাতের কাছে পাই। ওর রাগ দেখে মফিজ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ভাবিকে পেলে কি করবেন? মায়ান উত্তর দেবে কি তখনই প্রিয়তার বাড়ি থেকে কল আসে। মায়ান প্রশান্তির হাসি দিয়ে বলে, কথা বলবো আর কি। বউটা আমার কত ভালো দেখেছিস। হয়তো ফোনে চার্জ ছিল না, তাই এখন বাড়ির ফোন দিয়ে কল করেছে। মফিজ আড়ালে হেসে নিল। বিয়ে করার পর সব পুরুষের হাল একই হয়। যাক, ও একা নয় ভেবে শান্তি লাগছে। মায়ান খুশি দমিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে রাজিয়ার গলা পেতেই খুশিটুকু উবে গেল। কোথায় ভেবেছিল প্রিয়তা কল করেছে। ও সালাম দিয়ে টুকটাক ভালো মন্দ জিজ্ঞেস করে। বউকে অনুগত রাখার টেকনিক এটা। বউয়ের পরিবারের খোঁজ নেয়া, তাদের ভালো মন্দ জিজ্ঞেস করা মফিজে শিখিয়ে দিয়েছে ওকে। রাজিয়া কথা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করে, প্রিয় আছে? ওকে একটু দাও তো। মায়ান এবার চরম লেভেলের অবাক হলো। কণ্ঠে একরাশ অবিশ্বাস্য ঢেলে জিজ্ঞেস করে, প্রিয়তায় ওখানে নেই? এখানে থাকবে কেন? ও তো তোমার কাছে, তাই না? আপনি কী সব বলছেন? আমি তো চিটাগাং, কালকেই তো ওকে আপনাদের বাড়ির সামনে নামিয়ে দিলাম। অসম্ভব, প্রিয় বাড়িতে আসেনি। তুমি কি আমাদের সাথে মজা করছ? মায়ান এতটুকু সময় নষ্ট করলো না। কল কেটে কাউকে কল করে আদেশ দেয়, একটা নাম্বার দিচ্ছে, ট্রেস কর জলদি। মফিজ ওর চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? পাখি মিসিং, বাড়িতে নেই ও। জলদি গাড়ি বের কর মফিজ, আমাদের ফিরতে হবে কিন্তু। ডিল? আমার বউ আগে না ডিল আগে? গাড়ি বের কর শালা। যাচ্ছি ভাই। মায়ান নিজে গাড়ি ড্রাইভ করছে। এদিকে মফিজের ছোট্ট প্রাণ যায়। মায়ানের উপরে যেন অশরীরই ভয় করছে, নয়তো বাস্তবতাকে কোনো গেম মনে করছে। রাস্তায় এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন ভিডিও গেম খেলছে।
প্রিয়তার জন্য ওরও চিন্তা হচ্ছে, সব মিলিয়ে ভয়ে চিন্তায় কিছু বলতেও পারছে না। মায়ানের ফোন বেজে ওঠে, রিসিভ করে জিজ্ঞেস করে, পেয়েছিস? অপর পাশের লোকটা লোকেশন বলতেই স্টিয়ারিংয়ে মায়ানের হাতটা শক্ত হয়ে এঁটে এলো। হাতের রগ ফুলে উঠেছে, চোখে মুখে হিংস্রতা। ভাই কি বলল, ভাবি কোথায়? শালির বেটি ভালো হইল না রে, শেষে আমার কলিজায় হাত দিল। ওর হাত আমি না কেটেছি যদি, আমিও মায়ান রেজা নই। প্রিয়তার জ্ঞান নেই, শরীরের তাপমাত্রা বেড়েছে বহুগুণ, জ্বরের ঘরে কেঁপে কেঁপে উঠছে। এখনও পরনে ভেজা কাপড়টাই রয়েছে। এদিকে নীলার চোখে মুখে আতঙ্ক। খবর পেয়েছে মায়ান ডিল সাইন না করেই ফিরে এসেছে। এখন ফিরে এসে প্রিয়তাকে না পেলে প্রথম সন্দেহ যে ওকেই করবে এটা নিশ্চিত। তার আগেই প্রিয়তার একটা ব্যবস্থা করতে হবে। একটা গার্ড এসে জানায় মায়ানের গাড়ি এদিকে আসছে। এত জলদি মায়ান ওর এখানে চলে আসায় নীলার সন্দেহ হলো। ও ঘুরে ঘুরে সবাইকে পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, খবর কে লিক করেছিস? কি হলো, কথা বলছিস না কেন? একটা গার্ড ভয়ে কেঁপে উঠল। নীলা খপ করে ওর কলার চেপে ধরে। তুই খবর লিক করেছিস? গাদ্দার, আমি কিছু করিনি ম্যাডাম। ওর পকেট থেকে ফোনের রিংটোন শোনা গেল। লোকটা ভয়ে আর একটু সিটিয়ে গেল যেন। নীলা আদেশ দেয়, ফোন বের কর। লোকটা উপায় না পেয়ে ভয়ে ভয়ে ফোন বের করলো। প্রিয়তার ফোন দেখে নীলার মেজাজ বিগড়ে যায়। লোকটার কলার চেপে ধরতেই পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। শালা, এতটুকু জিনিসের লোভ সামলাতে পারিস না? মর গিয়ে। এটাকে নিয়ে যা আর পাখি উড়ানোর ব্যবস্থা কর, আমি মায়ানকে দেখছি। না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার কাছে কোনো মাফি নেই, এই নিয়ে যায় এটাকে। বাকি লোকগুলো এসে লোকটাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। নীলার চোখে মুখে আতঙ্ক। মায়ানের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলা মোটেও সহজ বিষয় নয়। তবুও নিজেকে বুঝিয়ে শান্ত করলে এটাই সুযোগ। এই ঢিলে দুই পাখি প্রিয়তার বিষয়ে মায়ানকে ভুল বুঝিয়ে ওর মনের পাকাপোক্ত জায়গা তৈরি করে নেবে। আবার প্রিয়তাকে মেরে ওর চ্যাপ্টার সারা জীবনের জন্য খতম করে দেবে। নিজের চতুর পরিকল্পনার বিষয়ে ভেবে নীলা আনমনে হেসে ওঠে। মায়ান ঝড়ের গতিতে গোডাউনের ভেতর প্রবেশ করে। ওকে দেখে নীলা অপ্রস্তুত হয়ে পড়ে। হাসার চেষ্টা করে জিজ্ঞেস করে, আরে মায়ান, তুমি এখানে? মায়ান ভনিতা ছাড়া এগিয়ে গিয়ে নীলার গালে পরপর থাপ্পড় মারতে লাগলো। নীলা আচমকা আক্রমণে হতবিবল হয়ে গেছে। উপস্থিত সবার বিস্ময়ে মুখ হা হয়ে গেছে। মফিজ নিজ চরম রকমের অবাক হয়েছে। মায়ান ইচ্ছে মতো চরথাপ্পড় দিয়ে মনের রাগ মেটাচ্ছে। নীলার অবস্থা এমন হয়েছে যে শ্বাস নেওয়ার ফুসরটুকু পাচ্ছে না। বেয়াদব একটা, বল আমার পাখি কোথায়? আমি জানি না, সারা পেতেই দম নিয়ে বলল নীলা। মায়ান চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মফিজকে ডেকে ওঠে। মফিজ, জি ভাই, তোর ভাবিকে খুঁজে বের কর, জলদি যা। নীলা ভয়ে ভয়ে বলে, এখানে নেই, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? অমনি মায়ানের মাথায় রাগ চড়ে গেল। নীলার এত ইনোসেন্ট কথাবার্তা ও একদমই নিতে পারছে না। আচমকে খপ করে নীলার চুলের মুঠি চেপে ধরে আগুনের কাছে নিয়ে যায়। মুখটা লেলিহান আগুনের উত্তাপে লাল হয়ে উঠেছে। দুই হাত দিয়ে ছাড়া পর যেন ছটফট করছে। মায়ান, ছাড়ো আমায়, কি করছো? মায়ান ওর মাথাটা আর একটু ঝুঁকিয়ে চেপে ধরে জিজ্ঞেস করে, আগে বল আমার বউ কোথায়? কোথায় রেখেছিস ওকে? আমি জানি না কিছু, দেখো হয়তো তোমার অবর্তমানে পালিয়েছে কারোর সাথে। প্রিয়তার বিষয়ে এমন একটা কথা শোনায় মায়ান রাগে অগ্নিশর্মা হয়ে গেল। দাঁত কিরমির করে বলে, জিহ্বা সামলে কথা বল শালি, একদম আমার নাদান বউয়ের নামে দোষ দিবি না, সত্যি বলছি আমি। মায়ান সন্ধিহান চোখে তাকালো। হাত আলগা হয়ে আসতেই নীলা শয়তানি হাসি দিল। মনে মনে ধরে নিল মায়ানের ব্রেন ওয়াশ করতে সফল হয়েছে ও ইনোসেন্ট ভাব নিয়ে নাকে গলায় বলে, ওই মেয়ে তো তোমার সাথে থাকতে চাইতো না, তুমি নেই দেখে নিশ্চয়ই সুযোগ বুঝে পালিয়ে গেছে। তুমি একটা ভুল মানুষকে ভালোবেসেছো মায়ান, আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। বলে মুখ মলিন করলো। মায়ান একটু ভেবে বলে, তুই ঠিকই বলেছিস, তুই আমাকে সত্যিকারের ভালোবাসিস কিন্তু। মায়ানের কিন্তু শুনে নীলা মুখ তুলে তাকায়। কিন্তু? মায়ান তিরিক্ষে মেজাজে আরও দুটো থাপ্পড় মেরে বলে, এতই যখন ভালোবাসিস তখন আমার বউ পালালো কি করে? আর যখন তুই জানিস আমার পাখি পালিয়েছে তখন তাকে পালানোর সুযোগ দিলি কেন? এই তোর ভালোবাসা? নীলার বার মাথা ঘুরছে, ও কি করছে আর প্রত্যুত্তরে মায়ান কি করছে কিছুই মাথায় ঢুকছে না। ওর ভাবনার মাঝে মায়ানকে কিছু একটা খুঁজতে দেখে জিজ্ঞেস করে, কি খুঁজছো? চাপাতি দাকুরেল কিছু একটা হলেই হবে। কেন? তোর হাত কাটবো তাই। নীলা আতকে উঠে জিজ্ঞেস করে, তুমি পাগল হয়ে গেছো? আমি কি করেছি? আসার সময় বড় মুখ করে মফিজকে বলেছি, তোর হাত না কাটলে আমিও মায়ান রেজা নই।
নিজের নাম বাঁচাতে হলেও তোর হাত কাটা জরুরি। আর শোন, তুই তো আবার আমাকে ভালোবাসিস, ভাবছি তোর হৃৎপিণ্ড কেটে আমার প্রতি তোর ভালোবাসাটাও পরিমাপ করে দেখব, ভালো না? নীলা চোখ বড় বড় করে তাকায়। মায়ান একটা পুরনো রড খুঁজে বের করে, বেশ সুচালো আর জং ধরা রড। এটা ঠিক আছে, খুঁচিয়ে খুঁচিয়ে হাড়টাকে থেতলে দেব, তারপর হাড্ডি ভাঙব। হৃৎপিণ্ড বড় ফুটো করলে নিশ্চয়ই তোর ছোট্ট হৃৎপিণ্ডটা দেখা যাবে, কি বলিস? নীলার গলা শুকিয়ে আসছে। মায়ান যে আস্ত একটা সাইকো এটা বোঝা শেষ। এর সঙ্গে আর যাই হোক নীলা থাকতে পারবে না, সম্ভবই না। নীলা পালাতে চাইল, মায়ান দৌড়ে এসে ওর হাত টেনে ধরে। নীলা পেছন থেকে আকুতি ভরা গলায় বলে ওঠে, আমাকে ছেড়ে দাও মায়ান, ভাইয়া জানলে তোমাকে খুন করে ফেলবে। আগে বল আমার বউ কোথায়? আমি জানি না। অমনি রডটা কণ্ঠনালীতে ঠেকিয়ে দেয়, ধমকে উঠে বলে, আর একবার মিথ্যে কথা বললে এটা গলার এপার ওপার করে দেব, তখন যত ইচ্ছে মিথ্যে বলিস। আমি তোমাকে ভালোবাসি মায়ান, তুমি কখনই আমার ভালোবাসা বুঝলে না। চুপ কর, তোর কুমিরের কান্না, তোর মতলব আমি বুঝি না মনে করেছিস? তোর মতো 12 ঘাটের পানি খাওয়া নর্দমার কীট হবে আমার বউ, এই মায়ান রেজার বউ? তুমি আমাকে অপমান করছো। ওই 2 টাকার মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর এরকম একটা ভীতু সাপোসা মেয়ে তোমার বাচ্চা মানুষ করবে কি করে? তোমার বাচ্চার মা হবে আমার মতো সাহসী। এছাড়া আমাকে বিয়ে করলে আমার ভাইয়ের সব কিছু তো তোমারই হবে। মায়ান তাচ্ছিল্য করে বলে, তুই আস্ত একটা ডাস্টবিন। তোর কি মনে হয় আমার সন্তান কোনো নোংরা যে তোর পেটে জন্ম নিতে হবে? অপমানের লজ্জায় নীলার সমস্ত শরীর বিষে ওঠে। এতক্ষণের সব ভয় ডর ছেড়ে তিক্ত গলায় বলে, তাহলে কে হবে? ওই 2 টাকার মেয়ে, ওকে সেদিনের জন্য আমি বাঁচিয়ে রাখলে তো এতক্ষণে পাখি ফুরত। মায়ানের চোখ মুখ শক্ত হয়ে এলো, ধারালো গলায় জিজ্ঞেস করে, কোথায় রেখেছিস ওকে বল। পালে খুঁজে না বলেই হা হা করে হেসে উঠল। মায়ান রাগের মাথায় বাহুর মাংসপেশিতে রড ফুঁড়ে দেয়ালের সাথে গেঁথে দিল। নীলা চিৎকার করার সময়টুকু পেল না, অচেতন হয়ে ঢলে পড়ে। মফিজের চিৎকার ভেসে আসছে, মায়ান আওয়াজ অনুসরণ করে দৌড়ে গেল সেদিকে। সামনে হাত পা বাঁধা অবস্থায় প্রিয়তার নিথর দেহ পড়ে আছে। মায়ান আকপাস কিছুই দেখল না, ভাবল না, ছুটে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তার তরাক চোখে তাকায়, ইশারে দূরে যেতে বলে। মায়ান কিছুই বুঝল না। মুখ থেকে কষ্টেপ সরাতেই প্রিয়তা ভয়ার্ত গলায় বলে ওঠে, সরে যান, দূরে সরুন, এখানে কেন এসেছেন? মায়ান আলতো করে ওর গালে স্পর্শ করে ডাকে, পাখি শান্ত হও, দেখো আমি ভয় পেও না। প্রিয়তা এবার জোরে কেঁদে ওঠে, আহাজারি করে বলে, এখান থেকে চলে যান মায়ান, আমার থেকে দূরে সরুন। মায়ান প্রিয়তার ভয় পাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। মফিজ দূর থেকে ডেকে ওঠে, ভাই, ভাবির পিঠের পেছনে টাইম বোম লাগানো আছে। মায়ান চকিত নয়নে তাকায়। প্রিয়তা কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে, সরে যান মায়ান, প্লিজ এখান থেকে চলে যান। মায়ানোর কথায় কান দিল না। শক্ত হাতে প্রিয়তাকে উল্টো ঘুরিয়ে বোমটাকে দেখে নেয়। আর 10 মিনিট মতো সময় আছে। প্রিয়তা তখনও আহাজারি করে মায়ানকে সরে যেতে বলছে। মায়ান ওর কাঁধে থুতনি রাখলো, ঠান্ডা গলায় ফিসফিসি বলে, শান্ত থাকো, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। ভাই, আপনি পারবেন তো? এই বোমটা চান্দুলালকে আমি সরবরাহ করে দিয়েছিলাম। অস্ত্র যখন আমার, তখন তার প্রতিরোধ কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। অতঃপর ঠান্ডা মাথায় ধীরে ধীরে মায়ান বোমটা ডিফিউজ করে। প্রিয়তার হাতের বাঁধন খুলে দিতেই প্রিয়তা ওর বুকের উপরে ঢলে পড়ল। মায়ান সাবধানে আঁকলে নিল ওকে, আলগোছে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা নেয়। ভাই, নীলা কই মাছের জান এত সহজে মরবে না, ধুকতে থাকুক। ওরও বোঝা উচিত মায়ান রেজার বইয়ের গায়ে হাত দেওয়ার মানে মায়ান রেজায় কলিজায় হাত দেয়া। মফিজার কথা বাড়ল না। মায়ান এমন একজন মানুষ যার কাছে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, অন্যায় যে করবে তাকে শাস্তি পেতে হবে। ডক্টর এসে প্রিয়তাকে দেখে গেছে, অবস্থা খুবই নাজুক, শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। হাসপাতালে অ্যাডমিট করার কথা বললে মায়ান রাজি হয় না। প্রয়োজনে বাড়িতে একটা ডক্টর বসিয়ে দেবে, তবুও প্রিয়তাকে চোখের আড়াল করতে চায় না ও। প্রিয়তার বাড়িতে কল করে বলেছে প্রিয়তা ঠিক আছে, ওনারা যেন চিন্তা না করে, পরিস্থিতি আপাতত স্বাভাবিক। ভাই, আমি থাইকা যাই, যদি কিছু প্রয়োজন হয়। রাত হয়ে গেছে, তনিমার এই সময়ে একা থাকা উচিত না, কখন কোন এমার্জেন্সি হয় বলা যায় না। আর আমি আসি তো, তুই বাড়ি যা, ভাবি সুস্থ হইলে আমারে জানাইয়েন।
তনিমা চিন্তা করতেছে এত কিছু জানলে আরও বেশি চিন্তা করব। ওকে কিছু বলতে হবে না, তুই এখন যা, আসছি ভাই। মফিজকে বিদায় করে মায়ান ধপ করে সোফায় বসে পড়ে। আর একটু দেরি হলে ও চিরতরে প্রিয়তাকে হারিয়ে ফেলত। প্রিয়তার কথা মনে হতে ঝট করে উঠে দাঁড়ায়। ঘরে প্রিয়তা একা আছে। দ্রুত পা ফেলে ঘরে যায়। প্রিয়তা তখনও ঘুমে মগ্ন। মায়ান ওর শিওরে বসে কপালে হাত রাখে। জ্বর কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘুরে তাকাতেই চোখ পড়ল ওর ফর্সা গালটায় 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। শরীরে রক্ত ছলকে উঠল ওর। মহিলা নার্স সঙ্গে আসায় সেই প্রিয়তার জামা কাপড় বদলে দিয়েছে। বর এত চিন্তায় মায়ান এসব খেয়ালই করেনি। অধৈর্য হয়ে প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হাতের সিগারেট পোড়া দগদগে ঘাটায় নজর পড়ল ওর। অপর হাতটাও চলে গিয়েছে। যে মেয়েটার গায়ে এখন পর্যন্ত মায়ান ফুলের টোকাও লাগতে দেয়নি, তাকে কেউ আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ভাবতেই রাগটা মাথায় চড়ে বসল। এদিকে নীলাকে পেলে জান নিয়ে নেবে এতটাই রাগ হলো। প্রিয়তা একটু নড়ে উঠল। মায়ান সতর্ক হয়ে যায়। প্রিয়তা ব্যথায় গুঙ্গিয়ে ওঠে। মায়ান দ্রুত ওর হাত ছেড়ে দেয়। পাখি, আমি বুঝতে পারি তোমার লেগে যাবে, আমি এখনই ওষুধ লাগিয়ে দিচ্ছি। মায়ানের কণ্ঠস্বর পেয়ে প্রিয়তা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। অস্ফুটে ডেকে ওঠে মায়ান। মায়ান এগিয়ে গেল। অস্থির গলায় শুধায়, বলো পাখি। প্রিয়তা 2 হাত বাড়িয়ে ডাকল ওকে। মায়ান হালকা ঝুঁকতেই প্রিয়তা ওর গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মায়ানের অস্থির বাড়ছে। কষ্ট হচ্ছে পাখি? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন না, আমি মনে হয় মরে যাচ্ছি। চুপ, আমি কিচ্ছু হয়নি তোমার, ওটা একটা স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন। এখন তুমি সেফ আছো, আমার কাছে আছো, শান্ত হও, শান্ত হও। মায়ান আস্তে আস্তে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রিয়তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেও ঘুমিয়ে পড়ে। মায়ান ওর চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজকের দিনটা সত্যি যদি কোনো দুঃস্বপ্ন হতো তাহলে ওর থেকে বেশি খুশি আর কেউই হতো না। কিছুদিন পর প্রিয়তা জানালার পাশে একাকী দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দক্ষিণা বাতাস এসে ওর খোলা চুলে দোল দিয়ে যাচ্ছে। প্রিয়তা চোখ বুজে বুক ভরে শ্বাস নেয়। পেটে শক্ত হাতের স্পর্শ আর কাঁধের উপরে গরম নিঃশ্বাস পড়তেই মুস্কি হেসে জিজ্ঞেস করে, কখন এলেন? মায়ানোর চুলের ভাঁজে মুখ ডুবিয়ে মোহনীয় গলায় বলে, এখনই। ও প্রিয়তাকে ঘুরিয়ে রেলিংয়ের সাথে লাগিয়ে দাঁড় করালো। 2 পাশে হাত রেখে প্রিয়তার শরীরের সাথে মিশে যায়। প্রিয়তা মায়ানের কাঁধের ওপরে 2 হাত রাখে। মায়ান ঠোঁট তখন প্রিয়তার কপালে লেপ্টে আসে। ধীরে ধীরে কপাল বেয়ে নাকে এসে ঠেকল। নাকে নাক ঠেকিয়ে মোহনীয় গলায় বলে, এত সেজেছ কেন? উদ্দেশ্য কি? আমাকে পাগল করতে চাও? প্রিয়তা লাজুক হেসে বলে, কোনো কিছু চাইতে হলে এমনভাবে চাইতে হয় যেন অপর পাশের মানুষ না বলতে না পারে। আমার পাখির কি এমন চাই শুনি? তোমার জন্য আমার জান হাজির পাখি। প্রিয়তা মায়ানের পায়ের ওপরে ভর দিয়ে উঁচু হয়। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার ছোট্ট একটা মায়ান চাই, দেবেন আমায়? নাদুস নুদুস গুলুমুলু জুনিয়র মায়ান। মায়ান বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। কানকে বিশ্বাস হচ্ছে না যেন। ও আস্তে করে প্রিয়তার গালে হাত রাখল। অবিশ্বাস্য নিয়ে জিজ্ঞেস করে, আবার বলো। প্রিয়তার কণ্ঠ কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে আপনার বাচ্চার মা বানাবেন মায়ান। সে আপনার হবে, একান্ত আপনার। আমার শরীর একটু একটু করে বড় হবে। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আপনার সাথে বৃদ্ধ হতে চাই। আপনাকে অনেক অনেক ভালোবাসতে চাই, কিন্তু এখন ভয় হয় আমি না থাকলে আপনার কি হবে। কারোর আপনার সাথে থাকা উচিত। আপনার তো আপন কেউ নেই। আমি চাই আপনাকে আপনার আপনজন দিয়ে যেতে। আমার কথা রাখবেন তো? কিন্তু আমার তো তুমি ছাড়া চলবে না পাখি। আমার তোমাকে চাই জীবনের প্রতি ক্ষণে, প্রতি নিঃশ্বাসে আমার তোমাকে দরকার। প্রিয়তা মিষ্টি হেসে বলে, আপনি জানেন, মা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করতে তাদের সন্তানহীন শুধু স্বামী স্ত্রী মিলে সংসার হয় না। আমার একটা ভরা সংসার চাই, আমার বাচ্চা চাই। একা বাড়িতে আমার ভালো লাগে না। আপনি তো বাইরে বাইরে থাকেন, আমার কাছে না হয় ও থাকবে। ও এই ব্যাপার, ব্যাস এতটুকুই। আরে তুমি বললে একটা কেন, পুরো ক্রিকেট টিমও দিতে রাজি আছি। ইস বউ, তুমি এত ভালো কেন না চাইতে রাজি হয়ে গেলে?
প্রিয়তা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি রাগ করেননি কেন? এই যে এত জলদি আমি বাচ্চা চাইছি, দূর, আমার তো বাসরাতেই বাচ্চা নেওয়ার শখ ছিল, বাচ্চার কথা বলা সাহসী হয়নি। এখন যখন তুমি বলছো লেটস গো পাখি। বলেই প্রিয়তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। প্রিয়তা মায়ানের গলা জড়িয়ে ধরে প্রশ্ন করে, কোথায়? বেবি নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তো, এখানে দাঁড়িয়ে থাকলে থোড়াই বাচ্চা হবে, তার জন্য প্রচুর মেহনত করতে হবে, বুঝলে? সে আপনি আস্তে একটা অসভ্য। বারে, বাচ্চার মা হতে চাইবে আবার অসভ্য বলবে, এত ভারী অন্যায়। ঠিক আছে, আজকের জন্য সব মাফ। মায়ান নিজের মনে সব বলে গেল। প্রিয়তা শুনল শুধু। মায়ানের আপনার বলতে কেউ নেই। নীলা যেভাবে ওর পিছে পড়েছে তাতে আজ হোক কাল হোক ওকে শেষ না করে থামবে না। তার আগে প্রিয়তা মায়ানকে বেঁচে থাকার একটা কারণ দিতে চায়। চান্দুলাল রেগে আগুন হয়ে আছে নীলার অবস্থা শুনে তৎক্ষণাৎ দেশে ফিরে আসে। নীলাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হাতে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অল্পর উপর দিয়ে যাওয়ায় এ যাত্রায় হাতটা বেঁচে গেছে, না তো হাতটা কেটে ফেলতে হতো। চান্দুলাল সবটাই শুনেছে। মায়ানের উপরে রাগে ফেটে পড়েছে ও। মায়ান ওকে ধোকা দিল, ওই মেয়েটার জন্য ওর বোনকে মারতে লেগেছিল। এত সাহস মায়ানের! মায়ানের বউ এখন কোথায় খবর নে? আপনার কথা মতো খবর নিচ্ছি বস। পাশের ক্লিনিকে গেছে, সাথে আর একটা মেয়েও আছে। আর মায়ান? জানি না বস। মেরে দে দুটোকে, রাস্তায় পিষে দে, যেন সবার চোখে অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। কি বলেন বস? সোজা মেরে দেব? হ্যাঁ, ওই একটা মেয়ে আমার জীবন জুলুম করে দিয়েছে। কেসের ডেট পিছিয়েছে, ক্লোজ হয়নি। আবার আমার বোনকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছে। আমি এখন বুঝতে পারছি মায়ান আমার নাকের উপর দিয়ে সব কিছু প্ল্যান করেছে। ওকে আমি আর বিশ্বাস করতে পারছি না। মায়ানকে শেষ করার আগে ওই মেয়েটাকে শেষ করে দে যা। জি বস। প্রিয়তা তনিমাকে নিয়ে রুটিন চেক আপ করতে এসেছে। তনিমার এখন 5 মাস চলছে। পেটটা আগের তুলনায় বেশ ফুলেছে। একা একা নড়াচড়া করতে কিঞ্চিত কষ্ট হয়। সারাদিন শুয়ে বসে থাকার ফল বলা চলে। তার উপর শরীর ভীষণ দুর্বল, খাওয়া দাওয়ার রুচি নেই। তাই মায়ানকে বলে প্রিয়তা ওকে নিয়ে ক্লিনিকে এসেছে। তুমি বসো, আমি রিসেপশনিস্টের সাথে কথা বলে আসি। আচ্ছা। তনিমাকে বসিয়ে প্রিয়তা রিসেপশনিস্টের সাথে কথা বলে ডক্টর কখন আসবে জেনে নেয়। আধা ঘন্টার মধ্যে আসবে বলে প্রিয়তা ফিরে এসে তনিমার পাশে বসে। 30 মিনিট অপেক্ষা করা লাগবে। ও, তোমার অসুবিধা হবে না তো? না না, বেবির নড়াচড়া ফিল করতে পারো না? কি জানি, সারাদিন শুয়ে বসে থেকে বাচ্চাটা বোধহয় অলস হয়ে গেছে। তা কেন, নতুন নতুন মা হচ্ছে তো, তাই বেবির মুভমেন্ট জানতে সময় লাগছে। তনিমা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, তোমাদের বিয়েরও তো অনেক দিন হয়ে গেছে, তোমরা কবে বাচ্চা নেবে? কথাটা বলে তনিমা দমে গেল। এভাবে কাউকে বাচ্চার বিষয়ে জিজ্ঞেস করা উচিত না। প্রিয়তা ওর অবস্থা বুঝতে পেরে মৃদু হাসলো। তনিমার গাল টিপে দিয়ে বলে, আমিও জলদি বাচ্চা নিয়ে নেব, তখন তোমার ছেলের সাথে বিয়ে দেব, কেমন? তুমি জানলে কি করে আমার ছেলে হবে? এমনি মনে হলো তাই বলে ফেললাম। ডক্টর আশিস এসে গেছেন, আপনার ভিতরে যান। প্রিয়তা তনিমাকে ধরে কেবিনে ঢোকে। ডক্টর বেশ কিছু চেক আপ করে ঔষধ দেয়। প্রিয়তা প্রশ্ন করে, ডক্টর বাচ্চার মুভমেন্ট কেন বোঝা যাচ্ছে না? বেবির হেলদি আছে তো, না মানে কোনো সমস্যা? না না, সব নর্মাল। প্রথম মাতৃত্বকালীন সময়ে মায়েরা বাচ্চার মুভমেন্ট বুঝতে পারে না, সময় লাগে, উনিও জলদি বুঝতে পারবেন। ধন্যবাদ। প্রিয়তা বেরিয়ে আসতে নার্স ওকে ডাকে, কিছু বলবেন? ম্যাম, আপনি যদি ব্লাড ডোনার হিসেবে আমাদের ক্লিনিকে নাম দিতেন। আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করেছি, যেন ব্লাড জোগাড় করতে অসুবিধা না হয়। আমরা নিজেরাই ব্লাড ডোনার সংগ্রহ করে রাখছি, যদি আপনি ইচ্ছুক থাকেন। কেন নয়, এটা একটা মহৎ কাজ। আচ্ছা, আপনি নাম লিখুন। আপনার রক্তের নমুনা লাগবে? শিওর। নার্স সিরিঞ্জে করে প্রিয়তার রক্ত নেয়। ধন্যবাদ ম্যাম, পরীক্ষা করে আপনাকে বলবো আপনার রক্ত নেওয়া যাবে কিনা। বুঝতে পারছেন এখন কত রকমের ইনফেকশন ছড়াচ্ছে। ঠিক আছে, আসছি। তুমি রক্ত দিতে রাজি হয়ে গেলে? হ্যাঁ, ভালো কাজে আমাদের সবসময় এগিয়ে আসা উচিত। আর রক্ত দেওয়া তো খারাপ কিছু নয়, বরং আর একজনের প্রাণ বাঁচানো। তুমি সত্যি অনেক ভালো প্রিয়। তুমিও। চলো এখন, চলো। দুজনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। দূরে ট্রাক নিয়ে চান্দুলালের লোকজন প্রিয়তার আসার অপেক্ষায় ছিল। ওরা বের হতেই ট্রাক নিয়ে চরম আক্রোশে ওদের দিকে ধেয়ে আসে। প্রিয়তাদের থেকে কিছুটা দূরে এসে আচমকা ড্রাইভার ব্রেক কষল। পাশের সিটে বসে থাকা লোকটি ভীষণ বিরক্ত দেখিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়ান ভাই, ভয়ার্ত গলায় বলল লোকটা। পাশের সিটে বসে থাকা লোকটাও ঘাবড়ে গেছে। মায়ান দেখে ফেলার আগে দ্রুত গাড়ি ঘুরে উল্টো পথে ধরে নে। কখন এসেছ আমাকে বলনি?
সব বিষয় আপনাকে বলতে হবে কেন? আর আমরা দুজনে এসেছি। এরকম আপনি কেন ঢুকছেন? বারে, পুরো বউটাও তো আমার। সে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমার জানতে হবে না? তনিমা মজা করে বলে, বুঝলে প্রিয়, ভাইয়া তোমাকে চোখে হারাচ্ছে। এই তো তুমি বুঝে গেছো, এখন চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। এখনই যাব না কেন? কতদিন পর বের হয়েছি, ফাস্টফুড খেয়ে একটু ঘোরাঘুরি করে তারপর যাব। এই গরমে ঘোরাঘুরি আপনাকে কে আটকে রেখেছে? চলে যান না, আমরাই ঘুরব। তা হচ্ছে না, তোমার জন্য বাইরে থাকা সেফ না। তুমি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ প্রাণ হাতে নিয়ে ঘুরতে হবে আমাকে। এখন চলো, না করলে তো শুনবো না। আপনি সত্যি নিয়ে যাবেন? না বললে বুঝি খুশি হবে। প্রিয়তা মুখ বাজার করে বলে, মোটেও না। তাহলে চলো। বস, আমাদের মাফ করে দেন। মায়ান ভাই চলে আসে, কাজটা শেষ করতে পারেনি। চান্দুলাল উঠে গিয়ে দুটোর পেটেই লাথি মারে, গালি দিয়ে বলে, এত ভয় পাস ওকে যে আমার আদেশ অমান্য করিস? নীলা তাচ্ছিল্য করে বলে, ওকে তো তুমি লাই দিয়ে মাথায় তুলেছ, এখন এমন করছো কেন? তুইও? নীলার আগে ফুঁসে ওঠে, ক্ষোভ নিয়ে বলে, আমি এত সহজের মৃত্যু চাই না। ওকে তুলে আনো, ওর হাত পা ভেঙে ধর থেকে মাথা আলাদা করে মায়ানকে প্লেটে সাজিয়ে উপহার দিতে চাই আমি। তা না হলে আমার শান্তি নেই। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। মেয়েটাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি। অসম্ভব, মায়ান ভাই থাকতে এটা সম্ভব হবে না। চান্দুলাল রাগ দেখাতে চাইল, নীলা থামিয়ে দেয়, বলে, মায়ানের অনুপস্থিতিতে ওর মনে ভয় তৈরি করো। স্বামীর বিপদ শুনলে নিশ্চয়ই ছুটে আসবে। নীলার পরিকল্পনা শুনে দুজনেই কুটিল হাসলো। অবশেষে মায়ানকে জব্দ করতে পারবে ও। ভোররাতে মায়ান জরুরি কাজে বের হয়েছে, সেই থেকে প্রিয়তার চিন্তা শুরু। কাজে আসছে ভেবে ফোন করতে ভয় পাচ্ছে। ওর চিন্তার সুতো ছিল ফোনের রিংটনে মায়ান কল করেছে ভেবে দৌড়ে গিয়ে কল রিসিভ করে, কিন্তু কণ্ঠটা তো মায়ানের না। হ্যালো, কে? আমি কে সেটা জেনে কী করবেন? মূল কথায় আসি। মায়ান মানে আপনার স্বামীর অবস্থা ভালো না, বাঁচাতে চাইলে আমাদের দেওয়া ঠিকানায় চলে আসুন। মায়ানের কিছু একটা হয়েছে শুনে প্রিয়তার হাত পা ঠান্ডা হয়ে আসে, কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করে, কোথায় আসতে হবে? লোকটা জায়গা বলে দিতেই প্রিয়তা দ্রুত বেরিয়ে পড়ে। রাস্তায় মায়ানকে বহুবার কল করে লাভ হলো না, ফোন বন্ধ আসবে। ও ধরেই নিল মায়ান কোনো বিপদে পড়েছে। শুনশান রাস্তা, সচরাচর এতবেলা পর্যন্ত রাস্তা এতটা শুনশান থাকে না। প্রিয়তা সেসব নিয়ে মাথা ঘামল না, ওর মাথায় মায়ানের চিন্তা ভর করেছে। এদিক ওদিক না তাকিয়ে হাঁটতে লাগলো। পেছন থেকে কেউ ওর মুখ চেপে ধরে গাড়িতে তোলে। সারা পেতেই প্রিয়তা চমকে ওঠে, চান্দুলালের লোক। তোমরা আমাকে ধরে এনেছো কেন? ছাড়ো বলছি। আমরা তো আপনাকে ধরে আনিনি, আপনি নিজে আমাদের ফাঁদে পা দিয়েছেন। তার মানে মায়ানের বিষয়ে যে কল করেছিল সেটা তোমরা? হ্যাঁ, এবার চলুন, শ্বশুরবাড়ি ছেড়ে জামাইয়ের বাড়ি যাওয়ার সময় এসে গেছে। ছাড়ো আমায়, যেতে দাও। ভুলে গেছো আমি কে? মায়ান রেজার স্ত্রী আমি। উনি জানলে এক টাকাও আস্ত রাখবে না। চুপ, আগে নিজে বাস, তারপর আমাদের মারার কথা ভাবিস। এই গাড়ি চালা। প্রিয়তার নিজের করা বোকামিতে কপাল চাপড়াচ্ছে। এত বড় ভুল করে ফেললো ও। গাড়ি একটু পর থামলো কোথাও। সবাই বিড়ি সিগারেট খেতে নামে। তখনই পাশ থেকে একটা গার্ড বলে ওঠে, ভাবি, আপনি আমাকে ধাক্কা মেরে পালিয়ে যান। প্রিয়তা অবিশ্বাস্য চোখে তাকালে লোকটা বলে, মায়ান ভাই আমার অনেক উপকার করেছে, আমি বেঁচে থাকতে তার বউয়ের কোনো ক্ষতি হতে দেব না। এই সুযোগ আপনি পালিয়ে যান। প্রিয়তার চোখ কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সময় নষ্ট না করে গাড়ির পেছন দিক দিয়ে দৌড়ে পালায় ও। আরেকজন গার্ড দেখে ফেলা চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে বাকিরা সজাগ হয়ে যায়। প্রিয়তাকে তাড়া করে। প্রিয়তা প্রাণপণে ছুটছে। ধরা পড়লে চলবে না, ওকে বাঁচতে হবে, মায়ানের কাছে পৌঁছাতে হবে। দ্বিতীয় অধ্যায় শেষ হলো, এরপর তৃতীয় অধ্যায় শুরু। প্রথম অধ্যায়ে যত কনফিউশন ছিল সব তৃতীয় অর্থাৎ শেষ অধ্যায়ে খোলাসা করে দেব। তৃতীয় অধ্যায়ে সারপ্রাইজে ভরপুর হবে। আশাহত না হয়ে দেখতে থাকুন। ভাই ভাবির খোঁজ পাইছেন? মায়ান প্রিয়তাকে না পেয়ে পাগল প্রায়। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও প্রিয়তাকে পায়নি। ওর ফোনে লাস্ট লোকেশন ট্রেস করে গাড়ি নিয়ে উন্মাদের মতো বেরিয়ে পড়েছে। সঙ্গে মফিজও আছে, এখানেই কোথাও থাকা উচিত। ফোনের লোকেশন তো তাই বলছে। সকালে আননোন নাম্বার থেকে একটা কল এসেছিল, প্রাইভেট নাম্বারের জন্য খুঁজে পায়নি। এই মেয়েটা এত বোকা কেন? নাকি সব মেয়েরাই আমারটার মতো বোকা আর গাধা হয়? এখন আমি ওকে কোথায় খুঁজবো? হতাশ হইবেন না ভাই, চলেন ওই দিকটায় খুঁজি। চল। মায়ানেরা এগিয়ে যেতে এক জায়গায় লোকজনের জটলা দেখতে পেল। যত এগিয়ে যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে। সবাই আগ্রহ নিয়ে ভিড়ের মধ্যে যাচ্ছে, আর কেউ কেউ হাই হাই করতে করতে ফিরে আসছে। মায়ান একজনকে ধরল, ওইখানে কি হয়েছে, এত ভিড় কেন?
লোকটা বড় আফসোসের সাথে বলে, আর বললেন না, একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না। মায়ানের চোখ দুটো রাগে জ্বলে উঠল। লোকটার কলার চেপে ধরে রাগে হিসিস করতে বলে, শালা, একটা মানুষ মরে যাচ্ছে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আর হাই হাই করছিস কেন? মেয়েটাকে হসপিটালে নিয়ে যেতে পারতি না? লোকটা থতমত খেয়ে বলে, এইসব পুলিশি মামলায় নিজেকে কে জড়াতে চায়? আপনার দরদ লাগলে আপনি যান। মায়ের লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মনের রাগ মেটালো কয়েকটা গালি দিয়ে, অতঃপর ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। মেয়েটা একপাশ হয়ে পড়ে আছে, মাথা ফেটে রক্ত বের হয়েছে, চুলগুলো মুখের উপরে লেপটে থাকায় মুখ দেখা যাচ্ছে না। এমনিতে মায়ান ঘাবড়ে যাওয়ার মতো ছেলে নয়, কিন্তু আজকে কেন জানি ভয় ভয় লাগছে। প্রিয়তাকে খুঁজতে বের হয়েছে ওর, আর এখনই এই অবস্থা। মেয়েটার বয়স কত হবে? প্রিয়তার বয়সেরই বয়স। মায়ান আস্তে করে ওর মুখের উপর থেকে চুল সরাতে পিলে চমকে উঠল। শরীর অবশ্যই আসছে, কোনো মতে কম্পিত গলায় ডেকে ওঠে, পাখি। অতঃপর রাস্তা নেতিয়ে পড়ে। মফিজ দ্রুত এগিয়ে এসে ধরল ওকে, আতঙ্কিত গলায় ডাকে, ভাই শক্ত হন। ভাবির নিঃশ্বাস পড়তেছে এখনও। ভাবিকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, জলদি চলেন ভাই। মায়ের নিজেকে সামলে নেয়, এলোমেলো পায়ে উঠে রক্তাক্ত প্রিয়তাকে কোলে তুলে নিয়ে দৌড়ের ওপরে গাড়িতে আসে। পেছন সিটে বসে মফিজকে হুকুম দেয়, গাড়ি স্টার্ট দে মফিজ। মফিজ আদেশের অপেক্ষা করলো না, তার আগে গাড়ি স্টার্ট দেয়। মায়ের চোখে আতঙ্ক ও প্রিয়তাকে আগলে নিয়ে অধৈর্য গলায় ডাকে, পাখি, এই পাখি, কথা বলো না, এসব কি করে হলো বলো তো? তুমি এখানে এত দূরে কি করছিলে? এই পাখি, প্রিয় পাখি আমার, আমাকে ছেড়ে যেও না, কিন্তু তুমি জানো না তোমাকে ছাড়া আমি একা হয়ে যাব। মফিজ ভঙ্গুর মায়ান রেজাকে দেখল, যাকে কখনো তার বাবা মায়ের জন্য এক ফোঁটাও চোখের পানি ফেলতে দেখেনি। সে একটা মেয়ের জন্য কাঁদছে, আহাজারি করছে। মফিজ গাড়ির স্পিড বাড়লো, যে করে হোক প্রিয়তাকে বাঁচতেই হবে। তুমি এটা কিভাবে করতে পারো আম্মু? আমি তোমার থেকে এটা মোটেও আশা করিনি। আজ বাড়ি ফিরে এসে পিহুকে খোঁজে কোথাও না পেলে তাহমিনা জানায় উনি পিহুকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজের প্রথমে বিশ্বাস হয়নি, এতদিনেও বুঝে গেছে তাহমিনা পিহুকে ভালোবেসে ফেলেছে। তাহলে কি এমন হলো যে পিহুকে উনি বের করে দিলেন? তাসমিন টিটকারি করে বলে, খুব বড় বড় কথা শিখেছিস তাই না আজ? মায়ের মুখের উপরে কথা বলছিস? লোকে ঠিকই বলে সঙ্গ দোষে লোহা ভাসে। ওই অসভ্য মেয়েটার সাথে থেকে তুই অসভ্য, অভদ্র হয়ে গেছিস। পিহুকে নিয়ে বাজে মন্তব্য করায় আজ গর্জে ওঠে, প্রতিবাদ করে বলে, একদম পিহুকে নিয়ে বাজে কথা বলবে না খালামণি। আমি খুব ভালো করে জানি তুমি ওকে পছন্দ করো না। নিশ্চয়ই তুমি আম্মুকে কিছু বুঝিয়েছো তাই না? আজের তীক্ষ্ণ চাহনিতে তাসমিন চোরা চোখে এদিক ওদিক চাইল। তাহমিনা শাসিয়ে বলে, তাসমিন একদম ঠিক বলেছে, তুইও ওই মেয়েটার মতো অসভ্য হয়ে গেছিস। বারবার ওই মেয়েটা বলায় আজ বিরক্ত হলো। বারবার ওই মেয়েটা কাকে বলছ? ওই মেয়েটা আমার বউ হয়, ওর একটা নামও আছে, সো প্লিজ ওকে ওর নাম ধরে ডাকবে। দেখেছিস আপু, পিয়ালির মেয়েটা কিভাবে আমাদের আজের মাথাটা খেয়েছে? নয়তো আজ তো এমন ছিল না। এক মিনিট, পিয়ালির মেয়ে মানে? হ্যাঁ, পিয়ালির মেয়ে, যে তোর মাকে চোর অপবাদ দিয়েছিল, যার জন্য তোর মা আজও কষ্ট পায়, সেই পিয়ালির মেয়ে পিহু। আজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আফতাবও বাড়ি ফিরে এসেছে। তাসমিনের কথার ধাঁচে বসিয়ে যায় পিহুর আসল পরিচয় সবাই জেনে গেছে। মায়ের দোষে মেয়ে কেন শাস্তি পাবে? তাহমিনা দোষী পিয়ালি করেছে, পিহু তো করেনি। আফতাবকে দেখেই তাহমিনা ফুঁসে ওঠে, ক্ষিপ্ত গলায় বলে, তুমি আর দুনিয়ার মেয়ে খুঁজে পাওনি? শেষে ওই পিয়ালির মেয়েটাকে আমার ছেলের গলায় ঝোলালে তুমি। আমি বিশ্বাস করতে পারছি না ওই পিয়ালির মেয়ে তোমার ছেলেকে স্বাভাবিক করেছে। নিজের ছেলেকে দেখেছো তুমি, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? কার জন্য? সব ওই পিহুর জন্য হয়েছে। মেয়েটা মিথ্যার আশ্রয় নিয়ে এ বাড়িতে আসতে চায়নি, আমি জোর করেছি। ও এসেছিল ওর মায়ের হয়ে ক্ষমা চাইতে, ওর অসুস্থ মায়ের ইচ্ছে পূরণ করতে। আর আমি চেয়েছিলাম আমার স্ত্রী এই যন্ত্রণা থেকে মুক্তি পাক। কেউ না জানুক, আমি তো জানি তুমি কতটা পিয়ালিকে কতটা ভালোবাসো। তাহমিনা এখনও পিয়ালিকে ভালোবাসে শুনতে তাসমিনের ভেতরটা জ্বলে গেল। এই হিংসেই তো সব পুড়িয়ে ছাই করে দিল। পিয়ালি অসুস্থ কথাটা শুনতেই তাহমিনা আবেগী হয়ে পড়ে। আফতাবকে জিজ্ঞেস করে, পিয়ালির কি হয়েছে? তাসমিন ফোরন কেটে বলে, বিশ্বাস করিস না আপু, ওরা আবার তোকে মিথ্যে বলছে। আওয়াজ তিরিক্ষি গলায় বলে, আমি সেসব কিছু জানতে চাই না। তোমাদের মধ্যে যা কিছু হোক তা একান্তই তোমাদের সমস্যা। আই নিড মাই ওয়াইফ, পিহুকে লাগবে আমার। একবার যখন আমার জীবন এসেছে তখন মৃত্যুর আগে ওকে ছাড়ছি না। আফতাব ছেলের পিঠে হাত রাখলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, আমি জানতাম তুমি বুঝবে।
মেয়েটা অনেক ভালো মনের। তুমি সুখী হবে, যাও তোমার বউকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ও তোমার বউ, ওর এই বাড়ি থাকার সম্পূর্ণ অধিকার আছে। কে কি বলল সেসব ভেবে তোমার কোনো লাভ নেই। আর বাড়িটা আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। কথাটা তাসমিনের দিকে তাকিয়ে বলল আফতাব। আজ বাবার অনুমতি পেয়ে ছুট লাগায় আজকেই তো পিহুকে মনের কথা জানাতে চেয়েছিল। এত এত আয়োজন করে জলদি বাড়ি ফিরে এসেছে, অথচ সেসবের কিছুই হলো না। আজ গাড়িতে উঠে বিড়বিড়িয়ে বলে আমাকে পুড়িয়ে পালাবে কোথায়? যেখানে যাও আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। তারপর আমার বুকের পাঁজরে বন্দি করে রাখবো। আফটার অল আই অ্যাম পরাণের স্বামী। বলে হাসল আজ। পিহুর প্রতিটি কথায় ব্যবহারে সবকিছু আজ অভ্যস্ত হয়ে পড়েছে। এখন পিহুকে নিজের মধ্যে অনুভব করেও। কতদিন এমন হয়েছে অফিসের কর্মচারীদের সাথে পিহুর মতো করে কথা বলেছে, পরে অবাকও হয়েছে। মেয়েটা ওর সাথে এটা কি করে ফেললো। এখন নিজের ভেতরে আজ নিজের অপেক্ষা করে, পিহুকে বেশি খোঁজে। পিহুর কথা ভাবতে ভাবতে আনমনে ড্রাইভ করছিল। আচমকা সামনে কিছু পরে অতর্কিত ব্রেক কষে। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ে বাইরে বেরিয়ে আসতে একটা মেয়েকে দেখতে পায়, মাথা চেপে ধরে বসে আছে। খুব বেশি লাগেনি ভেবে আজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি ম্যাম, আপনার কি কোথাও লেগেছে? মেয়েটা পিট করে তাকায় ওর দিকে। আজ চমকিত হয়ে ডেকে ওঠে, পিহু। অতঃপর দৌড়ে গিয়ে পিহুকে ধরে ফেলে। ততক্ষণে পিহু জ্ঞান হারিয়ে আজের বুকেই ঢলে পড়ে। চিন্তায় পড়ে যায় ও। এই পিহু চোখ খুলো, শিট। নিজের উপরেই আজের রাগ হচ্ছে এখন। আর একটু সাবধানে ড্রাইভ করা উচিত ছিল ওর। মাথায় অল্প চোট লেগেছে। আজ সময় নষ্ট করলো না, পাজা করে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দেয়। ওর চোখ বেকুল হয়ে আশেপাশের তাকিয়ে হসপিটালে খুঁজছে। এই মুহূর্তে যেন পিহুর নয়, ওর দম আটকে আছে। বেশ কিছুক্ষণ পরে একটা হসপিটাল পেল। দ্রুত নেমে পিহুকে কোলে তুলে ব্যস্ত পেয়ে হসপিটালের ভিতরে ঢুকে পড়ে। নার্স, ডক্টর কোথায়? কি হয়েছে? ওনার অ্যাক্সিডেন্ট, গাড়ির সামনে এসে পড়েছিল, আমি খেয়াল করিনি। নার্স বিরক্ত হয়ে বলে, চোখকে কপালে নিয়ে গাড়ি চালান। ডাক্তার ভেতরে আছে, আসুন। ডাক্তারকে দেখে আজের উত্তেজনা বাড়লো। পিহুকে দেখে ছটফটিয়ে বলে, প্লিজ আমার স্ত্রীকে একটু দেখুন, চিন্তা করবেন না। দেখে তো মনে হয় চোট বেশি গভীর নয়, হয়তো ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, আমি দেখছি। মহিলা গাইনি ডক্টর ছিলেন উনি। এই মুহূর্তে ডক্টর বলতে উনি আছেন। পিহুকে ভালো করে চেক করলেন। নার্সকে আলট্রা করার প্রস্তুতি নিতে বললেন। আজের মাথায় ঢুকছে না এতে আলট্রা করার কি আছে। আপনি একটু বাইরে যান, থাকি না প্লিজ। অসহায় গলায় বলল আজ। ডক্টর ওর অবস্থা বুঝতে পেরে মুচকে এসে বলেন, খুব ভালোবাসেন, খুব চিন্তা করবেন না, ভালো কিছুই হবে। ডক্টরের সান্ত্বনা দেয়া আজ মুখ লটকে বাইরে চলে গেল। বেশ কিছুক্ষণ সবাই নিয়ে পিহুর চেক আপ চললো। এদিকে আজ অধৈর্য হয়ে বাইরে পায়চারি করছে। মায়ান রাগে এখনই হসপিটাল দরজা ভেঙে ফেলবে এমন হয়েছে। মফিজ খুব কষ্টে ওকে আটকে রেখেছে। ভাই শান্ত হন, একটু তো সময় লাগবে, ভাবির অ্যাক্সিডেন্ট বড় আসছিল। তুই চুপ কর, আমার বউর কিছু হলে মফিজ আমি পুরো হাসপাতাল বরবাদ করে ফেলবো। ভাই সাকিব খানের ডায়লগ বাদ দেন, পুরানা হইয়া গেছে। এই মফিজ, চোখ রাঙিয়ে গড়ছে উঠল মায়ান। মফিজ এমন সিচুয়েশনে না চাইতো বলে ফেলে, আমি জিল্লু না ভাই, আমার কাছে কোনো মতলব নাই, শালাপুত। ভাই ডাক্তার। মায়ান রাগ নিয়ন্ত্রণ করে এগিয়ে যায়। আমার পাখির কী অবস্থা? জ্ঞান ফিরেছে, আল্লাহর রহমতে এই যাত্রায় বেঁচে গেছেন, আপাতত অজ্ঞান আছেন, জ্ঞান ফিরলে তখন দেখা করতে পারবেন। মায়ান ডক্টর কলার চেপে ধরে, জ্ঞান ফিরলে মানে? জ্ঞান ফেরানোর জন্যই তো তোর এখানে নিয়ে এসেছি। আর তুই বলছিস এখনো জ্ঞান ফেরেনি? ঔষধ দিয়ে ইঞ্জেকশন লাগা, তাও আমার বউয়ের জ্ঞান ফেরা। তুই জানিস আমি সকাল থেকে কুত্তার মতো ওকে খুঁজেছি। হারে বজ্জারটা অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে আমার জান নিয়ে টানাটানি করছে। আমার প্রশ্নের কৈফিয়ত দেবে কে? ডক্টর ভয়ে ঘামছে। মফিজ অনেক কষ্টে ওকে ছাড়িয়ে নিল। ভাই শান্ত হন, এত হাইপার হইলে হইব? আগে ভাবির জ্ঞান ফিরুক, শান্ত হন। মায়ান হায় হায় করে বলে, শান্তির মা মইরা গেছে। মফিজ হতাশ, বড় হতাশ। মায়ানকে এই মুহূর্তে পাগলা করতে রেখে আসতে ইচ্ছে করছে ওর। অভিনন্দন মিস্টার রায়ান, আপনার স্ত্রী মা হতে চলেছে। ডক্টর হাসি মুখে আজকে বাবা হওয়ার সুখবর দেয়। এক মুহূর্তের জন্য আজ থম মেরে গেল। ওর মুখে হাসি নিয়ে দেখে ডক্টর সন্দেহ প্রকাশ করে বলে, কি হলো মিস্টার রায়ান, আপনি খুশি হননি? আজ হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ কেন নয়, এ তো মেঘনা চাইতের বৃষ্টি। মানে কিছু না, আমি কি আমার ওয়াইফের সাথে দেখা করতে পারি? অবশ্যই, মূলত প্রেগনেন্সির কারণেই উনি জ্ঞান হারিয়েছিলেন, ভয় পেয়েছিলেন তো তাই। এখন সব কিছু ঠিক আছে, চেষ্টা করবেন ওনাকে টেনশন ফ্রি রাখার, আর খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেবেন। ওকে ডক্টর, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি ওর খেয়াল রাখবো। আজ হাসি মুখে পিহুর কাছে যায়। পিহু
তখন ভীতু হয়ে বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। আজ গলা পরিষ্কার করে কেসে ওঠে, শব্দ পেয়ে পিহু নড়ে চড়ে বসলো। আজ ওর পাশে টুল টেনে বসে পড়ে, নরম গলা বলে, কেমন আছো? মাথা ব্যথা করছে? অপরিচিত কেউ প্রিয়তাকে তুমি সম্বোধন করে কিছুটা অবাক হলো। তখনই মনে পড়লো এই লোকটা ওকে বাঁচিয়েছে, হাসপাতালে নিয়ে এসেছে। ও সৌজন্যতা দেখে মাথা নেড়ে না বোঝায়। আজ ওর হাতটা আলতো করে ধরতেই প্রিয়তা চমকে ওঠে। হাত সরাতে গেলে আজ বলে ওঠে, আমাকে আগে কেন জানাওনি? প্রিয়তা কিছুই বুঝলো না। আজ ওর সাথে পরিচিতর মতো সাবলীলভাবে কথা বলছে দেখে ও চরম অবাক হচ্ছে। প্রিয়তার থেকে কোনো উত্তর না পেয়ে আজ বলে ওঠে, এসব কবে হলো? আমার অজান্তে আমার বাচ্চার মা হয়ে বসে আছো তুমি, একটাবার বলার প্রয়োজনও মনে করো না? এত রাগ যে তোমার? এমনিতেও তো ভালোবাসি, স্বীকার করো না অথচ। আজকে থামিয়ে দিয়ে প্রিয়তা ফুপিয়ে কেঁদে ওঠে, কান্না মিশ্রিত গলায় জিজ্ঞেস করে, কি বললেন আপনি? আমি আজ অবাক হয় বিস্মিত গলায়, শুধু তুমি জানতে না? ও আল্লাহ, তার মানে আমি প্রথম যে তোমার আগে জেনেছি আমাদের বেবি এসেছে। আজ ভীষণ খুশি হলো। এদিকে প্রিয়তার কণ্ঠস্বর যেন গলাতে আটকে গেছে। এতদিনের স্বাদ অবশেষে পূরণ হয়েছে ওর। মায়ানের সন্তানের মা হতে চলেছে ও। এত খুশি প্রিয়তা কোথায় রাখবে? আমি বাড়ি যাব। যাবি তো? ডক্টরকে বলি তোমাকে নিয়ে যাব। আপনি কে? প্রশ্ন করলো প্রিয়তা। আজ আকাশ থেকে পড়লো। পরক্ষণে মনকে বুঝিয়ে শান্ত করলো, নরম গলা বলে, দেখো পিহু, আমি বুঝতে পারছি আম্মু তোমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তুমি হয়তো অভিমান করেছ। দেখো, তুমি এতদিন নিশ্চয়ই বুঝে গেছো আমার আম্মু কেমন মানুষ। আম্মু ভালোবাসে তোমাকে। হ্যাঁ, তোমার মাকে নিয়ে যেটা ঘটেছে খারাপ হয়েছে। আমার আম্মুকে এটা নিয়ে আমি ছোটবেলা থেকে সাফার করতে দেখেছি। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। আম্মু যদি জানতে পারে তুমি প্রেগন্যান্ট তাহলে সব ভুলে যাবে। পিহুকে? আমি প্রিয়তা। এবার আজের মাথা ঘুরছে। প্রিয়তা মানে? হেই পিহু, তুমি কি আমার ওপরে রাগ করলে? দেখো, আমি এখন তোমার নাম ঠিকঠাক নিতে পারি। আমি তোমাকে মিসও বলি না। তুমি তো আমার মিসেস, তাই না? মিসেস আজ রায়ান। এরকমটা করো না প্লিজ। আশ্চর্য, আমি পিহু নই, আমি প্রিয়তা, মায়ান রেজা। মায়ান? কে মায়ান? আমার স্বামী। মজা করছো আমার সাথে? তোমার পরাণের স্বামী আমি, আয়ান রায়ান। ভুলে গেলে তুমি? প্রিয়তা কিছুই বুঝতে পারছে না। এদিকে কাছে ফোনও নেই, আর না মায়ানের নম্বর ওর মনে আছে। সব মিলিয়ে বাজে রকমভাবে ফেসে গেছে। মিস্টার রেজা, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। নার্স কথাটা বলতেই মায়ের নার্সকে ঠেলে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ে। পিহু তখন আধ খোলা চোখে হাসপাতালের দেয়াল দেখছে। বোঝার চেষ্টা করছে ও এখন কোথায় আছে। এরই মধ্যে হুড়মুড়িয়ে মায়ান এলো। এসে ওকে জাপটে ধরে বুকের সাথে মিশে নেয়। পিহু ছিটকে ওঠে। অপরিচিত কেউ এভাবে ওকে স্পর্শ করায় রাগ হলো খুব। মায়ানকে ঠেলে সরিয়ে দেয়। মাথাটা ভার লাগছে। মায়ান ওকে সরিয়ে দেয় অবাক হলো। গালে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে পাখি? পিহু সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, পাখি? কার পাখি? কোথায় পাখি? তুমি পাখি? আমার পাখি? পিহু রাগ দেখে বলে, হসপিটালের মধ্যে ফাজলামি হচ্ছে। আমাকে দেখে কি টিয়া ময়না দোয়েল কোয়েল মনে হয়? আর হসপিটালের মধ্যে তুমি কোথা থেকে আসলো? কে হে তুমি? মায়ানের মুখটা বিষয়ে হা হয়ে গেছে। ও গলা ফেটে মফিজকে ডেকে বলে, ওরে মফিজ, ডাক্তার ডাক। শালার পুতেরা আবার বউয়ের মগজ থেকে ঘিলু খুলে নিয়েছে। বউ যে আমায় চিনতে পারছে না। পিহু কানে আঙুল ঢুকে মুখ বিকৃত করে আছে। কানের পোকা নাড়িয়ে দিল মায়ান। মফিজ ছুটতে এলো। হাঁপাতে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই? ডাক্তার ডাক বেটা, তোর ভাবির মাথায় গন্ডগোল দেখা দিছে, আমায় চিনতে পারছে না। কি কন ভাই? এ যে সাংঘাতিক কথা। পিহু এর মধ্যেই ক্ষিপ্ত মেজাজে বলে, হ্যালো, আমি ঠিক আছি, ওকে। তোমরা কারা? কি চাই? মায়ান ওর দিকে ঝুঁকে মুখ এদিক ওদিক ঘুরিয়ে বলে, লুক অ্যাট মি পাখি, আই এম ইউর জামাই, অনলি ওয়ান পিস। আমি জানি তোমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, মাঝে মাঝে আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভুলতে যাব কেন? আমি তোমাকে চিনলে তবে তো। এই মফিজ, বাদাম নিয়ে আয়। হ্যাঁ জলদি আয়। ইমিডিয়েটলি বউকে বাদাম খেয়ে স্মৃতিশক্তি ফেরাতে হবে। আচ্ছা পাগল তো। আমি পিহু, প্রত্যুষা রহমান পিহু, ডটার অফ পিয়ালি অ্যান্ড তৌসিফ রহমান, ওয়াইফ অফ আজ রায়ান। শুনেছেন? আমার জামের নাম আজ রায়ান। মায়ান পিহুর ঠোঁটে আঙুল চেপে ধরে শ্বাসে বলে, ওই মুখে আমি ছাড়া অন্য কোনো নাম নয়। শালার পুতেরা আমার নাদান বউয়ের সাথে এটা কি করে ফেলেছে? বউয়ের ব্রেন থেকে জামের নামটাই পাল্টে দিল। পিহুর মাথা যন্ত্রণা শুরু হয়। প্রচুর ব্লাডলেস হয়েছে। মায়ের সাথে ঝগড়া করার এনার্জি নেই। ও ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। মায়ের ধরল ওকে, আলগোসি বিছানায় শুয়ে দেয়। কি হলো পাখির বলো তো? কি জানি ভাই, ডাক্তার লাগে কথা কইতে হইব। চল, এটাকেও আজকে আস্ত রাখবো না একটাকেও।
না রাগ নিয়ন্ত্রণে রাখবো ভাই। ডাক্তার মানুষ, মানুষের জান বাঁচে ওরা, আমার জান নিয়ে যে টানাটানি করছে তার কি হবে? আজ চিন্তিত হয়ে ডাক্তারের সামনে বসে আছে। ডক্টর পিহু আমাকে চিনতে পারছে না, ও নিজেকে অন্য একটা নামে পরিচয় করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। ডাক্তার নিজেও কনফিউজড, কিন্তু আজকে কিছু তো বলতে হবে। দেখুন মিস্টার রায়ান, আমার মনে হয় ওনার শর্ট টাইম মেমোরি লস হয়েছে। অনেক সময় এমন হয়, আতঙ্কিত হয়ে পড়লে মানুষ সাময়িকভাবে অনেক কিছু ভুলে যায়, তখন তাদের পুরনো অনেক কথা মনে থাকে না। আবার অনেকে নিজেকে অন্য কেউ মনে করে, হয়তো আপনার স্ত্রীর কেসটাই সেই রকম। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, বাড়িতে নিয়ে যান, সবার সাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ওনাকে কোনো বিষয় নিয়ে জোর করবেন না বা জোর করে কিছু করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আর এখন উনি প্রেগনেন্ট, এখন তো আরও সাবধানে থাকতে হবে। জি ডক্টর, আমি বিষয়টা খেয়াল রাখবো, ধন্যবাদ। হসপিটালের ডক্টরকে উল্টো করে সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ওনার মাথা আর হাত দুটো নিচে ঝুলন্ত অবস্থায় আছে। একদিকে মফিজ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, ওর সামনে মায়ান ডেস্কের উপরে বসে বেদ দিয়ে একটু পরপর ডেস্কে বাড়ি মারছে। বল, আমার বউয়ের সাথে কী করেছিস? আবার তামিল মুভির মতো ব্রেইন ট্রান্সফার করে দিসনি তো? ডাক্তার হাসফাস করে বলে, একদম না স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। বিশ্বাস তো তোরা তো মরা মানুষকে অপারেশন করে দিস জীবিত বলে। এখন বল, আমার বউ সুস্থ হবে কি করে? আমাকে নিচে নামান আগে, এভাবে থাকলে এখনই রক্ত উঠে মরে যাব আমি। আমার শ্বাসকষ্টেরও সমস্যা আছে, আর থাকতে পারছি না, মাথা ঘুরছে, নামান প্লিজ। মফিজ, কি বলিস? নামাবো শালার পুতরে? ঝুলে রেখে লাভ নেই ভাই, নামায় ফেলেন। ডক্টরকে নামাতে আগে ইনহেলার নিল, লম্বা লম্বা শ্বাস ফেলে স্থির হয়। এবার বল, সমস্যা কোথায়? আমার বউ আমাকে কেন চিনতে পারছে না? ওনার তো মাথায় চোট লেগেছে, আই থিঙ্ক ওই জন্য ওনার মেমোরি লস হয়েছে। এখন কি স্মৃতি ফেরানোর জন্য বাংলা মুভির মতো মাথায় বাড়ি মারতে হবে? দেখ, আমার একটাই শখের বউ, ওকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না, ভালো কোনো ওষুধ দে। এই রোগের কোনো ওষুধ নাই। তাহলে পুরনো সব কিছু মনে করান, বাড়িতে নিয়ে যান, ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। আর মনে না পড়লে? ডাক্তার শুকনো ঢোক গিলে বলে, মনে পড়বে না কেন? অবশ্যই মনে পড়বে। আপনি বাড়িতে নিয়ে যান, আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক না হলে আমি তোর ব্রেইন ট্রান্সফার করে গাধার ব্রেইন বসিয়ে দেবো, মনে রাখিস। ডক্টর মনে মনে ভাবে, আর এই হাসপাতালে থাকলে তো জীবন আগে না চাকরি আগে। মায়ানকে ভারী চিন্তিত দেখাচ্ছে। মফিজ প্রশ্ন করে, কি হয়েছে ভাই? এখন কি আবার জোর করে বিয়ে করতে হবে? মফিজ সায় দিয়ে বলে, তাই মনে হইতেছে ভাই, এইটা ছাড়া তো আপনাগো আর কোনো স্মৃতি নাই। মায়ান হতাশার শ্বাস ফেলল। আগে কি আছে কপালে কে জানে। দুইজন ছিল যারা আন্দাজ করতে পেরেছে পিহু আর প্রিয় বদল হয়ে গেছে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আমার তো এই পর্ব অনেক ভালো লেগেছে। প্লিজ 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 লাইক করুন, আমার অনেক ভালো লেগেছে। এরপরে আরও রহস্য আছে, সারপ্রাইজ আছে। সাথেই থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।